আসসালামু আলাইকুম সুধী দর্শক মণ্ডলী, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের স্বাস্থ্য বিষয়ক নিয়মিত অনুষ্ঠান স্টুডিও ক্লিনিকে। আজকে আপনাদের সাথে আছি আমি ডাক্তার ইলহাম ইমাম, আবাসিক চিকিৎসক, শিশু, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল। আজকে আমাদের আলোচনার বিষয় হলো উচ্চ রক্তচাপ এবং হার্ট অ্যাটাক। আমাদের আজকে আলোচনায় আমাদের সাথে আছেন ডাক্তার উম্মে ফাতেমা খাতুন, সহযোগী অধ্যাপক, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল। ম্যাডাম, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের আলোচনার বিষয় হলো উচ্চ রক্তচাপ এবং হার্ট অ্যাটাক। উচ্চ রক্তচাপ মানে হাইপারটেনশন, অথবা খুব সাধারণ বাংলায় বলতে গেলে প্রেশার। আমরা যেটাকে খুব স্বাভাবিকভাবেই বলি আমার প্রেশার আছে। আসলে ম্যাডাম, প্রেশার আছে, এটিকে আপনারা কোন দৃষ্টিতে দেখেন? উচ্চ রক্তচাপটা কি, আর স্বাভাবিক মানুষ, সাধারণ মানুষ কিভাবে বুঝবেন? উচ্চ রক্তচাপ হচ্ছে আসলে প্রত্যেক মানুষের শরীরে একটা নির্দিষ্ট রক্তচাপ বা ব্লাড প্রেশার মেনটেন হয়। যখন কারো শরীরে এই ব্লাড প্রেশারের লেভেলটা নর্মাল লেভেলের চেয়ে বেশি হয়ে যায়, তখন আমরা সেটাকে উচ্চ রক্তচাপ বা হাইপারটেনশন বলি। তো হাইপারটেনশন সাধারণত বেশিরভাগ মানুষের ক্ষেত্রে এটা কোনো সিমটমস থাকে না, মানে কোনো সমস্যা থাকে না, যার ফলে এটাকে আরেক নামে সাইলেন্ট কিলার হিসাবে ডাকা হয়। বেশিরভাগ মানুষের ক্ষেত্রেই কিন্তু আসলে কখনো সমস্যা হয় না। কিছু কিছু মানুষের ক্ষেত্রে যখন অনেক বেশি হয়তো প্রেশার হয়ে যায় তখন কিছু সমস্যা হয়। স্বাভাবিক রক্তচাপটা কি, উচ্চ রক্তচাপটা কি? এই হাইপার টেনশনের জন্য পৃথিবীতে অনেকগুলো গাইডলাইন আছে, যেমন আমেরিকান কলেজ অ্যাসোসিয়েশন, আমেরিকান কলেজ অফ কার্ডিওলজি, তো ওনাদের একটা গাইডলাইন আছে, ইউরোপিয়ান একটা গাইডলাইন আছে। এই লাস্ট মানে 2025-এর গাইডলাইন অনুযায়ী বলা হয় যে কারো রক্তচাপ যদি 120 সিস্টোলিকটা এবং ডায়াস্টোলিকটা যদি 80 মিলিমিটার মার্কারি এর মধ্যে বা এর নিচে থাকে, তাহলে এটাকে আমরা ধরে নিই যে নর্মাল ব্লাড প্রেশার। আর এর উপরে গেলেই তখন আমাদের উচ্চ রক্তচাপ বিষয়গুলো আসে। তো এখানে ওরা 3 ভাগে ভাগ করেছে। যেমন ধরেন, যদি কারো রক্তচাপ 120 থেকে 129 সিস্টোলিক ব্লাড প্রেশারটা হয় এবং ডায়াস্টোলিকটা যদি 80 মিলিমিটার মার্কারি এর সমান বা নিচে থাকে, তখন এটাকে বলা হয় যে ইলেভেটেড ব্লাড প্রেশার, অর্থাৎ তার এখন উচ্চ রক্তচাপ হয়নি, বাট সে উচ্চ রক্তচাপ হওয়ার সম্ভাবনা আছে। এরপরে আমরা এটাকে 2 ভাগে ভাগ করা হয় উচ্চ রক্তচাপকে, যেমন 130 থেকে 139 যদি সিস্টোলিক থাকে এবং ডায়াস্টোলিকটা যদি 80 থেকে 89 পর্যন্ত থাকে, তখন এটাকে বলা হয় স্টেজ 1 হাইপারটেনশন। আর স্টেজ 2 হাইপারটেনশনটা হচ্ছে আপনার সিস্টোলিক ব্লাড প্রেশার যদি 140 বা এর বেশি উঠে যায় এবং ডায়াস্টোলিকটা যদি 90 বা 90 মিলিমিটার মার্কারি বা এর উপরে উঠে যায়, তখন এটাকে আমরা স্টেজ 2 হাইপারটেনশন বলি। আচ্ছা, তাহলে একজন স্বাভাবিক মানুষ, আপনি যেটা বললেন যে সাধারণত খুব বেশি সিমটম ধরা পড়ে না, যদি আমি বর্ডার লাইনের মধ্যে থেকে থাকি, তাহলে একজন সাধারণ মানুষ, ধরুন আমার কোনো উচ্চ রক্তচাপ নেই, আমি জানি, সেই ক্ষেত্রে আমার কিভাবে আপনাদের কাছে আসতে হবে বা আমার কখন একটু কনসার্ন হতে হবে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, কারণ হচ্ছে বেশিরভাগ মানুষই কিন্তু আসলে জানে না তার উচ্চ রক্তচাপ আছে। সেজন্য গাইডলাইন বলে যে যদি কারো বয়স 40-এর নিচে থাকে এবং কারো যদি ফ্যামিলিতে উচ্চ রক্তচাপের হিস্ট্রি থাকে, তাহলে সে 1-2 বছর পর অবশ্যই ডক্টরের কাছে যে বা নিকটস্থ ফার্মাসিতে সে তার ব্লাড প্রেশার চেক করবে। আর যদি কারো বয়স 40-এর বেশি হয়ে যায়, সে অবশ্যই প্রতি বছর ব্লাড প্রেশার চেক করবে, যদি তার অন্য কোনো সমস্যা নাও থেকে থাকে। আর যদি সাথে অন্য কোনো সমস্যা থাকে, যেমন ডায়াবেটিস বা কারো কিডনি সমস্যা বা কেউ অতিরিক্তভাবে মেদ যদি কারো থাকে, ওবেসিটি যেটা বলি, তখন সে কিন্তু প্রতি 6 মান্থলি তার ব্লাড প্রেশারটা চেক করবে, তার যদি আগে থেকেও ব্লাড প্রেশার নরমাল থাকে। আমাদের সাথে একজন দর্শক আছে। জি, দর্শক, আপনার নাম এবং ঠিকানা বলে প্রশ্নটি করুন। আমি ঢাকা থেকে বলতেছি। আমার হচ্ছে বেশ কিছুদিন ধরেন 3 মাসের মতো হঠাৎ করে একদিন প্রেশার হাই হয়, পরে আবার 2 মাসের মাথায় আবার একদিন প্রেশার সমস্যা দেখা দিচ্ছে, আমি মেপে দেখি প্রেশার লো।
এখন এক সময় হাই আবার এক সময় লো, এটার কারণটা কি বা এটা কি সমস্যা একটু জানতে চাচ্ছি ম্যাডামের কাছে। না, ওনার যখন প্রেশারটা হাই ছিল সেটা আসলে কতটুকুন হাই ছিল এটা ওটা একটু উপরে ছিল 140, নিচে ছিল হচ্ছে 90। 140/90। আপনার বয়সটা কি জানতে পারি? জি 28 বছর। আচ্ছা, তাহলে 28 বছরের একটা মানুষের যদি হঠাৎ করে উপরে প্রেশারটা 140 এবং নিচেটা যদি 90 থাকে, তাহলে আমরা তাকে তৎক্ষণাৎ হাইপারটেনশন লেভেল করে কোনো ওষুধ দিয়ে দিব না। নিয়ম হচ্ছে হাইপারটেনশন লেভেল করার জন্য একজন রোগীকে যদি একটা সিটিংয়ে, মানে ধরেন আমার কাছে আসলো, তখন আমি 5 মিনিট পরে 2বার বা 3বার তার ব্লাড প্রেশার মেজার করব। যদি 3টা ব্লাড প্রেশার বা 2টা ব্লাড প্রেশারের গড় 140-এর বেশি হয় সিস্টোলিক, এবং ডায়াস্টোলিক যদি 90-এর বেশি হয়ে যায়, তখন আমাকে ওষুধ দিতে হবে। আর উনার যে ব্যাপারটা সেটা হচ্ছে উনি একটা সেটিংয়ে ব্লাড প্রেশার 140-90 পেয়েছিল। এটা যে কোনো স্ট্রেস বা দুশ্চিন্তা বা ঘুম না হলে এরকম হঠাৎ একটা সেটিংয়ে ব্লাড প্রেশার বেশি হতে পারে। সেক্ষেত্রে আমরা তাকে হাইপারটেনশন লেভেল করব না, আমরা তাকে 1 সপ্তাহ পরে আবার এসে আবার তার ব্লাড প্রেশার মেজার করে, তখন যদি পারসিস্টেন্টলি তার এরকম ব্লাড প্রেশারটা বেশি থাকে, তখন আমরা তাকে হাইপারটেনশন লেভেল করে প্রয়োজনীয় ওষুধপত্র দিতে হবে। আচ্ছা ম্যাম, আপনি তো ওষুধপত্রের কথা বললেন, এখন ওষুধপত্র ছাড়া যেটা আমরা বলি যে নন মেডিকেশন, এরকম কোনো লাইফস্টাইল বা এরকম কোনো কিছু কি পরামর্শ করেন কিনা? অবশ্যই ব্লাড প্রেশার প্রিভেন্ট করার জন্য আমাদের অনেকের ফ্যামিলি হিস্ট্রি অফ হাইপারটেনশন থাকে। আমাদের আসলে আমি একটু বলি, সেটা হচ্ছে হাইপারটেনশনের মেইন কারণ, মানে 90-95% কেস কিন্তু আমরা বলি যে প্রাইমারি বা এসেনশিয়াল হাইপারটেনশন। এটার আসলে কোনো কারণ নেই। কিছু কারণ থাকে, যেমন যাদের ফ্যামিলি হিস্ট্রিতে হাই প্রেশার থাকে তাদের দেখা যায় 40-এর কম বয়স, 28 বছর 30 বছর, তাদেরও হয়তো ব্লাড প্রেশার হতে পারে। যারা অতিরিক্ত এক্সট্রা সল্ট খায়, লবণ খায়, তাদের হয়তো হতে পারে। তো এই জন্য আমাদের যাদের এরকম ফ্যামিলি হিস্ট্রি অফ হাইপারটেনশন থাকবে, তাদেরকে কিন্তু অবশ্যই সতর্ক হতে হবে যাতে তাদের পরবর্তীতে হাইপারটেনশন ডেভেলপ না করে। তো সেজন্য কী করতে হবে? আমাদের একটা হেলদি লাইফস্টাইল চুজ করতে হবে। আমরা এখন যে সেডেন্টারি লাইফস্টাইল লিড করি, অর্থাৎ যে লাইফস্টাইলে আমাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটি মানে কায়িক পরিশ্রম খুবই কম, তা এগুলো আমাদেরকে বাদ দিতে হবে। আমাদেরকে আসলে এক্সট্রা সল্ট খাওয়া কমাতে হবে। যারা অনেক মেদবহুল শরীর বা ওবেসিটি, তাদেরকে একটা ওয়েট মেনটেনেন্স বা ওজন কমাতে হবে, একটা রেগুলার ওয়েট মেনটেন করতে হবে। যাদের ফ্যামিলিতে হাইপারটেনশন হিস্ট্রি আছে, তারা ওই যে বললাম 1 থেকে 2 বছর পর রেগুলার ব্লাড প্রেশার মাপাবে। এক্সট্রা যে মেন্টাল স্ট্রেসগুলো থাকে, আমরা অনেক স্ট্রেসফুল সিচুয়েশনে থাকি, এগুলোকে যতটুকু সম্ভব মিনিমাইজ করতে হবে। নিয়মিত ঘুমাতে হবে এবং রেগুলার ফিজিক্যাল অ্যাক্টিভিটি করতে হবে। তাহলে আমরা অনেক ক্ষেত্রেই হাইপারটেনশনটাকে প্রিভেন্ট করতে পারবো। হয়তো যেটা অ্যাট দ্য এজ অফ 40 ইয়ার্স, মানে 40 বছরে হতো, এটা হয়তো আরও পরে ডেভেলপ করবে বা নাও ডেভেলপ করতে পারে। সো ইট ইজ প্রিভেন্টেবল ইফ আমরা যদি আমাদের একটা হেলদি লাইফস্টাইল মেনটেন করি। ধন্যবাদ ম্যাম, খাদ্যাভ্যাস নিয়ে কি কোনো কিছু পরামর্শ আছে? হ্যাঁ, খাদ্যাভ্যাসের মধ্যে অবশ্যই আমরা বললাম, প্রথমত আমাদেরকে এক্সট্রা সল্ট খাওয়া যাবে না। দ্বিতীয়ত আমাদেরকে বেশি বেশি শাকসবজি জাতীয় জিনিস, যেমন কচু শাক, লাউ, লাল শাক, বিভিন্ন ধরনের শাকসবজি জাতীয় জিনিসগুলো খেতে হবে। রিচ ফুড, হ্যাঁ, যেমন এখন যে ফাস্ট ফুডগুলো পাওয়া যায়, জাঙ্ক ফুড, বার্গার, চিজ, স্যান্ডউইচ, এই ধরনের ফুডগুলো অ্যাভয়েড করতে হবে। আমরা মাছ বেশি খাওয়ার চেষ্টা করব, বিশেষ করে যেগুলো একটু অয়েলি ফিশ। কারণ ফিশ অয়েল কিন্তু শরীরের জন্য খুব ভালো। আপনি জানেন যে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড থাকে। ইলিশ মাছ, তারপরে সামুদ্রিক মাছগুলো খেতে পারি আমরা। আমাদেরকে গরুর মাংস বা যে মানে খাসির মাংস, যেটা রেড মিট, এগুলা কিন্তু যথাযথভাবে একটু কম খাওয়ার চেষ্টা করতে হবে। মাসে আমরা হয়তো 2বার বা 3বার খেতে পারি, এর বেশি আসলে আমাদের এই খাওয়াগুলো অ্যাভয়েড করতে হবে। বেশি রিচ ফুড খাওয়া অ্যাভয়েড করতে হবে। শাকসবজির দিকে, মাছ খাওয়ার দিকে অভ্যাস করতে হবে। আর আমরা যদি, যেমন আমাদের সবগুলো ভাত কিন্তু আমরা একদম পলিশড রাইস খাই আর কি, মানে সাদা ভাত। এটা আসলে উচিত না। আমাদেরকে খেতে হবে ব্রাউন রাইস, মানে বাদামি যে চালগুলো, বাদামি চাল। এবং
লাল আটার রুটি এগুলো খেতে হবে। কিন্তু আমরা এখন তো সবাই খুব পলিশড রাইস এবং পলিশড আটা দিয়ে পরোটা বা রুটি খেতে পছন্দ করি, এগুলো আমাদেরকে অ্যাভয়েড করতে হবে। আমরা যদি এইটা হেলদি লাইফস্টাইল এবং একটা স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গড়ে তুলি তাহলে আমরা অনেকাংশে ভালো থাকবো। তাহলে দর্শক, স্থূলতা মানে ওবেসিটি অথবা অতিরিক্ত ওজন গেইন করা, সেটি আপনার নিয়মিত চেক আপে থাকতে হবে। আপনি অ্যাটলিস্ট নিজের ওজনটা মাপুন, 1 মাস না হোক, 2 মাস না হোক, 6 মাসে ওজনটা মাপুন। আর রেগুলার একটি ফিজিক্যাল অ্যাক্টিভিটি বা এক্সারসাইজ যেটা আমরা বলে থাকি, অ্যাটলিস্ট আপনি হাঁটুন 15 মিনিট 20 মিনিট আপনি হাঁটুন, তাহলে আপনার হার্টও ভালো থাকবে, আপনার মাংসপেশিও ভালো থাকবে এবং উচ্চ রক্তচাপ নিয়ে আপনাকে কোনো ধরনের অশান্তিতে ভুগতে হবে না। ম্যাম, এরপর আমরা আসি, আমরা উচ্চ রক্তচাপের কথা বললাম, আমাদের কি এই উচ্চ রক্তচাপ হচ্ছে কি না এটার জন্য কোনো ধরনের ল্যাবরেটরি টেস্ট বা ইনভেস্টিগেশন এগুলো কোনো কিছুকে আপনারা সাজেস্ট করেন? উচ্চ রক্তচাপ আমি আগেই বললাম মোস্ট অফ দ্য ক্ষেত্রে এটা আসলে কোনো সিমটমস থাকে না। তবে যখন কারো একটু ব্লাড প্রেশার একটু বেশি দিকে থাকে তখন তার কিছু সিমটম হতে পারে, যেমন মাথা ব্যথা হওয়া, বিশেষ করে সকালবেলা যদি কারো মাথা ব্যথা হয়, ঘাড়ে ব্যথা হতে পারে, ডিজিনেস মানে মনে হচ্ছে যেন পড়ে যাব এই ধরনের যদি কোনো অনুভূতি হয়, বা দুর্বল বা মাঝে মাঝে শ্বাসকষ্ট হওয়া, এই ধরনের যদি কোনো সমস্যা দেখা দেয় তাহলে অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। ব্লাড প্রেশারটা ঠিকমতো পরিমাপ করতে হবে এবং যথাযথ চিকিৎসকের পরামর্শ মেনে চলতে হবে। আর বলছিলেন যে আমরা কি ইনভেস্টিগেশন করি, আসলে ব্লাড প্রেশার মাপার জন্য আমাদেরকে ব্লাড মানে আছে কি না এটা দেখার জন্য আমাদেরকে ব্লাড প্রেশারটাই মেজার করতে হবে। তো এক্ষেত্রে একটু বলি, যেহেতু এখন কোনো প্রশ্ন নাই, অনেক সময় হয় যে ডক্টরের কাছে আসলে দেখা যায় কারো ব্লাড প্রেশারটা অনেক বেশি, বাসায় হয়তো তার কম থাকে, এটাকে বলা হয় হোয়াইট কোট হাইপারটেনশন। ওই যে ডক্টরের কাছে আসলে তার একটু স্ট্রেস হয়, ওই সময় তার ব্লাড প্রেশারটা একটু উচ্চ রক্তচাপ বেশি থাকে, বাসায় সে বলে যে না তার তো ভালো থাকে। এইসব ক্ষেত্রে রোগীগুলোকে আমাদেরকে বেশি অ্যাটেনশন দিতে হবে। এই ক্ষেত্রে আমরা করতে পারি যে অ্যাম্বুলেটরি ব্লাড প্রেশার মেজারমেন্ট করতে পারি। অ্যাম্বুলেটরি ব্লাড প্রেশার মেজারমেন্টটা হচ্ছে আমরা শরীরে একটা ব্লাড প্রেশার রেকর্ডিং ডিভাইসটাকে সেট করে দিই, সাধারণত শোল্ডারে সেট করে দেওয়া হয়। এটা হচ্ছে রোগী তার সারাদিনের যে নর্মাল অ্যাক্টিভিটিসগুলো আছে, হাঁটাচলা করা, ঘুমানো, নামাজ পড়া বা তার রেগুলার অ্যাক্টিভিটিগুলো করবে, শুধু ভিজানো যাবে না, গোসল করা যাবে না বা খুব বেশি এক্সারসাইজ করা যাবে না। এই দুটো অ্যাক্টিভিটি অ্যাভয়েড করে সে তার রেগুলার কাজগুলো বাসায় করবে। এটা একটা এবং এখানে একটা সফটওয়্যার দিয়ে দেওয়া হয় যে 24 ঘন্টা তার এই ব্লাড প্রেশারগুলো কিন্তু রেকর্ডিং হতে থাকে। পরে আফটার 24 আওয়ার্স 24 ঘন্টা পরে ওই রেকর্ডিংগুলোকে অ্যানালাইসিস করে ওটার একটা অ্যাভারেজ দেখা হয়। তখন যদি অ্যাভারেজ ব্লাড প্রেশারটা বেশি থাকে, তখন কিন্তু যদি সিস্টোলিকটা 130-এর বেশি থাকে বা ডায়াস্টোলিকটা 80-এর বেশি থাকে, তখন আমরা মনে করি যে না, দিস ইজ অ্যালার্মিং, দিস পেশেন্ট ইজ সাপোজ টু ডেভেলপ, মানে তার একটু ব্লাড প্রেশার হওয়ার সম্ভাবনা আছে। তো এক্ষেত্রে আমরা ওই যে কারো যদি এরকম ব্লাড প্রেশার ভেরিয়েশন হয় তখন আমরা এই অ্যাম্বুলেটরি ব্লাড প্রেশার মেজারমেন্ট করতে পারি বাসায়। হোয়াইট কোট হাইপারটেনশন, হোয়াইট কোট, ডাক্তারের অ্যাপ্রন দেখলে প্রেশার বেড়ে যাওয়া, সেটাকে আমাদের ডাক্তারি ভাষায় বলা হয় হোয়াইট কোট হাইপারটেনশন। ডাক্তারের চেম্বারে বা ক্লিনিকে গেলে অথবা হাসপাতালে গেলে আপনার এই প্রেশারটা আসতে পারে, সেটার জন্য একটি মীমাংসা ম্যাডাম করে দিলেন। এখানে আরেকটি সমস্যার কথা আমরা বলতে চাই, গর্ভাবস্থা। গর্ভাবস্থায় আমরা জানি অনেকটুকুন আমাদের ফিজিওলজিক্যাল চেঞ্জ হয়। তাহলে ম্যাডামের কাছে একটু আসি যে গর্ভাবস্থায় ম্যাডাম প্রেশারটা কি ধরনের হতে পারে বা কোনো সমস্যা হতে পারে কিনা? অনেকগুলো ব্যাপার হতে পারে। গর্ভাবস্থায় হয়তো আগে থেকে একটা হতে পারে, তার আগে থেকেই হয়তো তার ব্লাড প্রেশার ছিল। ওই যে আমি বললাম ব্লাড প্রেশার তো আসলে বেশিরভাগ ক্ষেত্রেই কোনো সিমটমস থাকে না, সে হয়তো জানে না। কিন্তু গর্ভাবস্থা হলে আমাদের শরীরে তো অনেকগুলো হরমোনাল চেঞ্জ হয়, কিছু হরমোনাল চেঞ্জ হয়, শরীরের ব্লাড ভলিউমটা বেড়ে যায়। তখন দেখা গেল যে তার ব্লাড প্রেশারটা হয়তো, যখন আমরা একটু গর্ভাবস্থায় ডক্টরে চেক আপ করি তখন তার হয়তো একটু প্রেশারটা মেপে বেশি পাওয়া গেল। একটা হতে পারে যে তার প্রিভিয়াস আগে থেকেই প্রেশারটা ছিল, সে এটার ব্যাপারে অ্যাওয়ার ছিল না, সচেতন ছিল না, কিন্তু যখন ডক্টরের কাছে গেল তখন সেটা ধরা পড়লো।
আরেকটা হতে পারে, এটাকে বলে প্রেগনেন্সি ইনডিউসড হাইপারটেনশন, অর্থাৎ তার আগে কখনো ব্লাড প্রেশার ছিল না, সে যখন রুটিন চেক আপে গেল তখন ডক্টর মেজার করে দেখলো যে তার ব্লাড প্রেশারটা বেশি। এটা কিন্তু খুব কমন প্রেগনেন্সি ইনডিউসড হাইপারটেনশন, কারণ এই সময় একজন গর্ভবতী নারীর শরীরে অনেক পরিবর্তন হয়, হরমোন পরিবর্তন হয়, ভলিউম স্ট্যাটাস বেড়ে যায়, কারণে তার ব্লাড প্রেশার বেশি থাকে। এবং এই প্রেগনেন্সি ইনডিউসড হাইপারটেনশন যদি থাকে, এটা কিন্তু খুব ফেটাল, মানে খুব গর্ভবতী মায়ের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ হতে পারে। যেমন তার একলামশিয়া, খিঁচুনি যেটা বলি আমরা, এরকম খিঁচুনি হতে পারে। এবং বাচ্চা, গর্ভর যে বাচ্চা আছে সে বাচ্চারও অনেক ধরনের কমপ্লিকেশন হতে পারে, যেমন তার গ্রোথ রিটার্ডেশন হতে পারে, অর্থাৎ গ্রোথ কমে যাওয়া বাচ্চার, ইভেন ইন্ট্রাইউটেরাইন ডেথ, অর্থাৎ গর্ভাবস্থায় বাচ্চা মারাও যেতে পারে যদি ঠিকমতো ওই ব্লাড প্রেশারটা গর্ভাবস্থায় আমরা কন্ট্রোল না করতে পারি, বা রিকগনিশন না করে যদি ডায়াগনোসিস না করা যায়, তাহলে কিন্তু অনেক ধরনের কমপ্লিকেশন হতে পারে। ধন্যবাদ। এটা কি ম্যাডাম গর্ভাবস্থা শেষ হওয়ার পর কি আবার নর্মালে চলে আসতে পারে? মোস্ট অফ দ্য ক্ষেত্রে আসলে গর্ভাবস্থা শেষ হলে এই যদি প্রেগনেন্সি ইনডিউসড হাইপারটেনশন হয়, অর্থাৎ প্রেগনেন্সির কারণে যদি তার হাইপারটেনশন হয়, সেটা গর্ভাবস্থা যখন ওভারকাম হয়ে যায় তখন এটা সাধারণত কমে যায়। বাট তার যদি সে জানে না, তার আগে থেকে হয়তো হাইপারটেনশন ছিল যেটা গর্ভাবস্থায় ধরা পড়ছে, ওটা কিন্তু পারসিস্টেন্ট থাকবে। তখন আমরা ওইটা ট্রিটমেন্ট মেবি লাইফ লং তার কন্টিনিউ করা লাগতে পারে। তবে কিছু ক্ষেত্রে প্রেগনেন্সি ইনডিউসড হাইপারটেনশন হলেও কিন্তু, যদিও বেশিরভাগ ক্ষেত্রে এটা নর্মালি চলে আসে, কিছু পার্সেন্টেজের ক্ষেত্রে মিনিমাম এটা কিন্তু গর্ভাবস্থার পরেও এটা কন্টিনিউ করতে পারে। সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই যথাযথ ওষুধ এবং লাইফস্টাইল মেনে চলতে হবে। গর্ভাবস্থায় একজন নারীকে অবশ্যই আপনার স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসতে হবে। আমাদের সরকারি স্বাস্থ্যকেন্দ্রগুলোতে এন্টিনেটাল চেক আপ অথবা গর্ভাবস্থায় যে রুটিন চেক আপ চালু আছে, দয়া করে সেটা কেউ আপনারা ইগনোর করবেন না। গর্ভাবস্থায় সামান্য একটু প্রেশার বাড়তির কারণেও মা এবং শিশুর জীবন ঝুঁকিতে পড়তে পারে। ম্যাডাম, আমরা এবার আসি, আমরা উচ্চ রক্তচাপের কারণ বা লক্ষণগুলো কি এবং কী ধরনের লাইফস্টাইল মেনে চললে সেটি থেকে রক্ষা পেতে পারি জানলাম। আপনি বারবার কিছু ওষুধপত্রের কথা বলছেন। এখন ওষুধপত্রগুলো কিভাবে আপনারা প্রেসক্রাইব করেন বা কিভাবে ফলো আপে আসতে হবে রোগীকে, এটা যদি আমাদেরকে একটু বলতেন। ম্যাম, তাহলে একজন আমাদের দর্শক আছে, আমরা একটু ফোনটা নিয়ে নিই। জি দর্শক, আপনার নাম এবং ঠিকানা বলে আমাদেরকে প্রশ্নটি করুন। সব সময় উচ্চ রক্তচাপ, কমে না কোনো সময়, কারণটা কি? আপনি কি দর্শক, আপনি কি কোনো ওষুধ খাচ্ছেন? হ্যাঁ, ডাক্তার দেখালাম, ডাক্তার হচ্ছে অ্যামব্রোকার প্লাস 50 দিয়েছে। জি, ওটা খেয়ে কি আপনার প্রেশার কন্ট্রোলে থাকছে না? কন্ট্রোল হয়েছে না তো, প্রেশার সবসময় বাড়ে। আচ্ছা, তাহলে আমি একটু ওনাকে বলি। আমাদের যে আপনি জেনে খুশি হবেন যে আমাদের কিন্তু একটা ন্যাশনাল গাইডলাইন ফর হাইপারটেনশন আছে আমাদের বাংলাদেশের পপুলেশনের জন্য। আমাদের এই যে আমি যে দুইটা গাইডলাইনের কথা বললাম, যে ইউরোপিয়ান গাইডলাইন আছে, আমেরিকান গাইডলাইন আছে, তো ওই দেশের মানুষের যে স্ট্রাকচার বা যে রেস বা ফুড হ্যাবিট বা লাইফস্টাইল, এটা কিন্তু আমাদের চেয়ে ডিফারেন্ট। হ্যাঁ, আমাদের যে লাইফস্টাইল বা আমরা যে কালচার বা ইয়াতে বড় হই, সেটা কিন্তু একটু ডিফারেন্ট। সেজন্য ওনাদের গাইডলাইন বা ওনাদের যে প্রেসক্রাইব মেডিসিন, সেটা আমাদের থেকে ডিফারেন্ট হতে পারে। সো আমাদের কিন্তু বাংলাদেশে আমাদের যে ডিজি হেলথ আছে, ডিজি হেলথ থেকে একটা ন্যাশনাল গাইডলাইন ফর হাইপারটেনশন করা হয়েছে, এবং এখানে প্রথম প্রেসক্রাইব ড্রাগ হিসাবে দেওয়া হয়েছে অ্যামব্রোকাল, যেটা দর্শক উনি নিচ্ছেন। আচ্ছা, উনার যদি এটাতে না হয়, তখন আমরা সাধারণত দুটো ড্রাগ কম্বিনেশন, এখন বলা হয় যে যদি কারো প্রেশার 140 উপরেরটা মানে সিস্টোলিক এবং ডায়াস্টোলিক 90 বেশি থাকে, তাহলে একসাথে দুটো ড্রাগের কম্বিনেশন সিঙ্গেল পিল হিসাবে প্রেসক্রাইব করা। আগে দুইটা ওষুধ আলাদা দেওয়া হতো, কিন্তু এতে হয় কি, পেশেন্ট হয়তো একটা ওষুধ মিস করে, তো এই জন্য আমরা দুইটা ড্রাগের কম্বিনেশন একসাথে প্রেসক্রাইব করার এখন রুলস বলা হয়, এতে প্রেশারটা কন্ট্রোল ভালো থাকে।
আর এই যে ড্রাগের যে রেসপন্স, ওষুধের যে রেসপন্স, যেমন উনি বললো উনি এমডোকাল প্লাস বা কিছু হয়তো একটা খাচ্ছেন যেটা ওনার কন্ট্রোল হচ্ছে Response করছে না। হ্যাঁ, এটা কিন্তু ইন্ডিভিজুয়ালাইজড। হয়তো জি। আমি একজনকে দিয়েছি, তার হয়তো এমডোকাল প্লাসে খুব ভালো কাজ করেছে, আরেকজনের হয়তো করছে না, হতে পারে মেবি এটা ইন্ডিভিজুয়ালাইজড রেসপন্স। সেক্ষেত্রে আমাদের আরও অনেক ওষুধ আছে, যেমন এআরবিগুলো, এসি ইনহিবিটর মানে এনজিওটেনসিন কনভার্টিং এনজাইম ইনহিবিটরগুলো, তারপরে আদার্স ক্যালসিয়াম চ্যানেল ব্লকারগুলো আছে, কিছু ডায়াবেটিস আমরা প্রেসক্রাইব করে থাকি। তো এটা হচ্ছে আপনার যদি ব্লাড প্রেশার দর্শক না কমে থাকে, আপনি অবশ্যই আপনার যে চিকিৎসকের সাথে যোগাযোগ করবেন, আবার ব্লাড প্রেশার মনিটরিং করবে, সে অন্য কোনো রিস্ক ফ্যাক্টর আছে কিনা সেগুলো সে দেখবে এবং প্রয়োজনে আপনার ওষুধটা চেঞ্জ করে দেবে। তবে দর্শক, আমি আপনাকে অবশ্যই একটা কথা বলবো, শুধুমাত্র ওষুধ খেয়ে কিন্তু ব্লাড প্রেশার ভালোভাবে কন্ট্রোল হবে না। আমি বারবার বলেছি আমাদের একটা হেলদি লাইফস্টাইল করতে হবে, অর্থাৎ আমাদের যে জিনিসগুলো খাওয়া যাবে না সেগুলোও মেনে চলতে হবে, এবং কিভাবে ফিজিক্যাল অ্যাক্টিভিটিটা কতটুকুন করব, যেটা আমরা বলি যে ডেইলি যদি 30 মিনিটস করে সপ্তাহে অন্তত 5 দিন আমাদের ভিগোরাস ওয়াকিং করা, হাঁটা চলা করা, 30 মিনিট করে সপ্তাহে 5 দিন যদি আমরা হাঁটি, আমরা যদি এক্সট্রা সল্টগুলো না খাই, বাজারের ক্যান ফুডগুলো, চিপস, সল্টি ফুডগুলো, তারপরে আচার যেগুলোতে অনেক বেশি সল্ট থাকে, ওগুলো যদি অ্যাভয়েড করি, পর্যাপ্ত পরিমাণে যদি ঘুমাই, হেলদি যদি খাওয়াগুলো খাই, তাহলে কিন্তু আমরা একটা অপটিমা মানে সর্বোচ্চ একটা ইফেক্ট পাবো। শুধু ওষুধ খেলেই কিন্তু ব্লাড প্রেশার, শুধুমাত্র ওষুধ খেয়ে কন্ট্রোল থাকলে সেটা কারোর জন্যই আসলে সুখকর না। ধন্যবাদ ম্যাম। এই আমাদের দর্শক যেরকম বললেন যে উনি ওষুধ নিচ্ছিলেন, তারপরও ওনার প্রেশারটা কন্ট্রোলে থাকছে না, তো সেই ক্ষেত্রে একজন পেশেন্ট যখন অ্যান্টিহাইপারটেনসিভ অথবা প্রেশার কমানোর ওষুধের উপর আছেন, তিনি কত মাস পর পর সুস্থ থাকলেও ফলো আপে আসবেন আপনাদের কাছে? আমরা যখন একটা অ্যান্টি হাইপারটেনসিভ ওষুধ রোগীকে দেই, প্রথম ইনিশিয়ালি আমরা প্রতি সপ্তাহ বা 2 সপ্তাহ পর পর তাকে আমরা ফলো আপ করতে বলি যে তার ব্লাড প্রেশারটা কতটুকুন কন্ট্রোল হচ্ছে। কারণ এই ওষুধটার একটা ওষুধ দিলে তার অ্যাকশনটা শুরু হতে একটা নির্দিষ্ট সময় নেয়, সেজন্য আমরা বলি প্রথম দিকে তাকে প্রতি সপ্তাহে অথবা 2 সপ্তাহ পর পর অ্যাটলিস্ট তাকে আসতে হবে চিকিৎসকের কাছে, তার ব্লাড প্রেশারটা কন্ট্রোলে আছে কিনা দেখার জন্য। যখন আমরা একটা নির্দিষ্ট লেভেল মানে টার্গেট লেভেলে যে 120 এবং 80 এতটুকু পেয়ে যাচ্ছি, তখন আমরা তাকে রেগুলারলি 3 মান্থসলি ফলো আপ করবো। এরপরেও যদি যখন রোগী ভালো থাকবে তখন 6 মান্থলি আমরা রোগীকে ফলো আপ করবো, কিন্তু প্রতি 6 মাস পর পরই কিন্তু একজন হাই প্রেশারের রোগীকে ডক্টরের কাছে ফলো আপ করতে হবে। কারণ ব্লাড প্রেশার শুধু ব্লাড প্রেশারটাই সমস্যা না, এই ব্লাড প্রেশারের কারণে কিন্তু আরও অনেক শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গ প্রত্যঙ্গ ক্ষতিগ্রস্ত বা এফেক্টেড হতে পারে। তাহলে দর্শক, আশা করি আপনার প্রশ্নটির উত্তর আপনি পেয়ে গেছেন। ম্যাম এখানে কতগুলো খুব গুরুত্বপূর্ণ পয়েন্টের দিকে আমাদেরকে আঙ্গুল দিয়ে দিলেন অলরেডি। 1 নম্বর হলো শুধুমাত্র ওষুধ খেলেই আপনার প্রেশার কন্ট্রোলে থাকবে এমনটি ভাবা ভুল। আপনাকে সাথে যে স্বাস্থ্যবিধিগুলো মেনে চলতে বলা হয়েছে সেগুলো শতভাগ আপনাকে মেনে চলতে হবে। 2 নম্বর হলো আপনি একটি সিঙ্গেল ওষুধ বা একটা ফিক্সড ওষুধ বা আমরা ফিক্সড ড্রাগ রেজিমেন বলি, সেটার উপরে আপনি সর্বোচ্চ বড়জোর আপনি 6 মাস পর্যন্ত অটুট থাকতে পারবেন। এরপর অবশ্যই আপনার চিকিৎসকের শরণাপন্ন হয়ে এবং তারা যেভাবে কিছু টেস্ট বা কিছু এক্সামিন করবেন সেভাবেই আপনাকে এগুলো সব করে তারপরে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী প্রয়োজনে সেই ওষুধটি পরিবর্তন করতে হবে। ম্যাম এরপরে আমাদের সাথে একজন দর্শক আছেন। দর্শক, আপনার নাম এবং ঠিকানা বলে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। দর্শক, আমরা শুনতে পাচ্ছি। জয়পুরহাট থেকে সুলতান মাহমুদ বলছি। জি বলুন। আমি দীর্ঘদিন থেকে এই যে উচ্চ রক্তচাপের ঔষধ খাই এবং তার সাথে কোনাজিপাম ট্যাবলেট আমাকে উচ্চ রক্তচাপের ডাক্তার দিয়েছে। আমি 8 বছর হচ্ছে কোনাজিপাম খাচ্ছি। এখন এটা কি আর কতদিন খাবো? দর্শক, আপনি কি ওষুধটা খাচ্ছেন এটা কি একটু আরেকবার বলবেন? কোনাজিপাম এবং এই যে হার্টের উচ্চ রক্তচাপ বেটা বিশ গ্রুপ বেটা বিশ ট্যাবলেট।
ক্লোনাজিপামটা বেসিক্যালি হচ্ছে আপনাকে ঘুমের জন্য দেওয়া এর হয়েছে। জন্য খাচ্ছি হলো কোনাজিপাম গ্রুপের আর কি। হ্যাঁ দর্শক, আমি বুঝতে পেরেছি। ক্লোনাজিপাম ওষুধটা হচ্ছে আপনাকে স্ট্রেস কমানোর জন্য বা আপনার হয়তো ঘুমের সমস্যা আছে সেজন্য দেওয়া হয়েছে। এই ধরনের ঘুমের ওষুধ দীর্ঘদিন আসলে খাওয়া উচিত না। আপনার যদি ঘুমের সমস্যা হয়, আপনার যদি এই ওষুধের উপরে আপনার নির্ভরশীলতা হয়ে যায়, তাহলে আপনি ডক্টরের সাথে যোগাযোগ করেন। চিকিৎসার সাথে ঘুমের কতগুলো স্বাস্থ্যকর অভ্যাস আছে, অর্থাৎ কিভাবে আমরা ঘুমাতে গেলে আমাদের ভালো ঘুমটা হবে সে ব্যাপারগুলোও আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। শুধুমাত্র ঘুমের ওষুধ খেয়েই ঘুম আসছে না, এই সমস্যার সমাধান করা যাবে না। আর আপনি যে প্রেশারের জন্য ওষুধ খাচ্ছেন, সম্ভবত বেটাবিস বললেন, বিসোপ্রোলোল গ্রুপের ওষুধ। এটা আসলে খুব ভালো মানে অ্যান্টি হাইপারটেনসিভ না। আপনি আপনার ট্রিটিং যে ফিজিশিয়ান বা চিকিৎসক আছে ওনার সাথে যোগাযোগ করেন। আমাদের যে গাইডলাইন অনুযায়ী আমাদের যে ওষুধগুলা সিরিয়ালি দিতে বলা হয়েছে, আমার মনে হয় আপনার ওষুধটা পরিবর্তন করলে আপনার প্রেশারটা কন্ট্রোলে থাকবে। এবং আর ক্লোনাজিপাম গ্রুপের ওষুধের ক্ষেত্রে বলবো এই ওষুধ দীর্ঘদিন নেওয়া উচিত না। আপনি চেষ্টা করবেন একটা স্বাস্থ্যসম্মত ঘুমের অভ্যাস করার জন্য, যাতে আপনার নিয়মিত একটা ঘুম হয়, যাতে আপনার প্রেশারটা, কারণ স্ট্রেস বা ঘুম না হওয়া কিন্তু উচ্চ রক্তচাপের জন্য একটা ফ্যাক্টর। আরেকজন দর্শক আছেন। দর্শক, আপনার নাম এবং ঠিকানা বলে প্রশ্নটি করুন। জি, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম, বলুন, শুনতে পাচ্ছি। আমার বয়স 56 প্লাস। জি বলুন। হ্যালো, শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি, আপনি বলুন। আমি 2012 থেকে প্রেসারের জন্য ওষুধ খাচ্ছি। অ্যাকচুয়ালি প্রেসারটা এখন আমার 80, 85 এবং উপরে 140 পর্যন্ত থাকে। এখন খাচ্ছি বেটাকর 5, কিন্তু এইটা 140 এর নিচে আর নামছে না। কি করতে পারি আমি এখন? আপনি কি শুধু সিঙ্গেল ড্রাগে আছেন, একটি ওষুধই খাচ্ছেন? একটা ড্রাগ নিচ্ছি। ম্যাম, আপনি কি আর কিছু দর্শক, আমি আপনার কাছ থেকে জানতে চাই আপনার কি অন্য কোনো সমস্যা আছে, নাকি শুধু হাই ব্লাড প্রেশারের জন্যই আপনি বেটাকর 5 খাচ্ছেন? না, অন্য কোনো সমস্যা নেই। আচ্ছা, আমি আগেই বলছি, একটু আগেও আরেকজন প্রশ্ন করেছিল যে এই যে বিসোপ্রোলোল গ্রুপের ওষুধগুলো, মানে বিটা ব্লকার গ্রুপের ওষুধগুলো কিন্তু আসলে ভালো অ্যান্টি হাইপারটেনসিভ না। আমাদের ন্যাশনাল গাইডলাইনে কিন্তু এই বিটা ব্লকারকে আমরা অ্যান্টি হাইপারটেনসিভের আওতায় আনা হয় নাই, নিচের দিকে আনা হয়েছে। যদি কারো হার্টের সমস্যা থাকে, মানে ইন এডিশন টু মানে ব্লাড প্রেশারের সাথে কারো যদি হার্টের সমস্যা থাকে, তখন আমাদের প্রয়োজনে আমরা এই বিটা ব্লকার গ্রুপের ওষুধগুলো দিয়ে থাকি। আমাদের গাইডলাইন অনুযায়ী কিন্তু প্রথমেই আছে এমডোকাল গ্রুপের, মানে ক্যালসিয়াম চ্যানেল ব্লকার গ্রুপের ড্রাগগুলো। পরবর্তীতে আমরা এআরবি বা এসি ইনহিবিটর, ডায়োটিক্স, এই জাতীয় ওষুধগুলো দিয়ে থাকি। দর্শক, আপনার যদি অন্য কোনো সমস্যা না থাকে, আমি আপনাকে বলবো আপনি আপনার চিকিৎসকের পরামর্শ নিয়ে ওষুধটা বদলানো যায় কিনা সে ব্যাপারে কথা বলবেন। আর আরেকটা জিনিস আমি বারবারই সবসময় হেলদি লাইফস্টাইল অ্যান্ড হেলদি ডায়েট, এই দুইটার প্রতি কিন্তু আমরা যদি নজর না দেই, তাহলে কিন্তু আমরা সর্বোচ্চ ইফেক্টটা পাবো না ওষুধের। তাহলে দর্শক, এখানে আমাদের প্রশ্নগুলো বেশিরভাগই আসছে যে আপনারা অ্যান্টি হাইপারটেনসিভ বা প্রেশার কমানোর ওষুধের উপর অলরেডি আছেন, তারপরও আপনাদের প্রেশার খুব একটা ভালোভাবে কমছে না। আসলে আমাদের প্রেশার, ডায়াবেটিস এই ধরনের অসুখগুলোর ক্ষেত্রে লিস্ট অফ ড্রাগ থাকে। তো কোনো ড্রাগ অনেক আগের আমলের তৈরি, তখন খুব চালু ছিল, বাট রিসেন্টলি অনেক রিসার্চ এবং অনেক চিন্তাভাবনা করে এবং ড্রাগের পার্শ্ব প্রতিক্রিয়া চিন্তা করে নিউয়ার জেনারেশনের বেশ কিছু ড্রাগ কিন্তু বাজারে বেশ কয়েকবছর ধরেই চালু আছে। তাই আমাদের পরামর্শ থাকবে, দর্শক, আপনারা যারা অলরেডি ওষুধের উপর আছেন তারপরেও আপনাদের প্রেশার কমছে না, ম্যাম যেখানে বারবার বলছেন একটি স্বাস্থ্যসম্মত লাইফস্টাইল মেনে চলতে হবে, তার সাথে আপনার চিকিৎসকের শরণাপন্ন হন এবং বলুন যে আপনাকে এই ড্রাগে কাজ করছে না, নিউয়ার জেনারেশন অথবা আপনাকে কাজ করবে মতন ড্রাগ প্রেসক্রাইব করার জন্য। তাহলে আশা করি আপনাদের সমস্যার সমাধান হবে। ম্যাম, আমরা আবার ফিরে আসছি।
আপনি বললেন আমাদের হাইপারটেনসিভ, আসলে অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগগুলো নিয়ে কথা বলতেছিলাম, সেই মুহূর্তে আমাদের সব প্রশ্ন এরকমই আসলো যে ওষুধের উপর আছে কিন্তু কাজ করছে Control না। হচ্ছে না। এখানে আমরা দেখতে পাই আপনারা প্রায় সময় প্রেসক্রাইব করার সময় একাধিক ওষুধ প্রেসক্রাইব করেন। এটার যৌক্তিকতাটা একটু আমাদের কাছে তুলে ধরুন। আর হলো যে রোগীরা যখন ওষুধ সেবন করতে যান তখন ওনারা বেশ কিছুটা বিরক্ত হন, তো এইটার ব্যাপারেও যদি কোনো পরামর্শ থেকে থাকে। আচ্ছা, আমি এ ব্যাপারে বলি হচ্ছে বেশিরভাগ সময়ে কিন্তু বেশিরভাগ রোগী একটা সমস্যা নিয়ে আসে না। শুধুমাত্র হাই প্রেশারের জন্য যদি মানে হাইপার টেনশনের জন্য যদি আসে, তাহলে তো আমাদের শুধু একটা অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগ দিলেই, যে আমি এখন বললাম যে এখন সাধারণত বলা হয় যে কম্বাইন্ড ড্রাগ সিঙ্গেল প্রিপারেশনে দিতে, যেমন এমডোকালের সাথে ক্যালসিয়াম চ্যানেল ব্লকারের সাথে রিসেপ্টর ব্লকারগুলো এআরবিগুলো কম্বিনেশন দিতে বলে, বা এমডোকালের সাথে আমরা বিটা ব্লকারের কম্বিনেশন দিতে পারি যদি কারো হার্টের সমস্যা থাকে। এটা নির্ভর করবে তার অন্য কোনো সমস্যা আছে কিনা। যদি কারো হার্টের সমস্যা থাকে তাকে কিন্তু অবশ্যই এমডোকালের সাথে একটা বিটা ব্লকার দিতে হবে। কারো যদি সাথে ডায়াবেটিস থাকে তাকে কিন্তু অবশ্যই আমাদেরকে একটা এআরবি বা এসি ইনহিবিটর দিতে হবে, যেটা কিনা প্রোটিন লসটা কমায় শরীর থেকে। ম্যাম, এটা আমাদের protective। আরো একজন দর্শক আছে, একটু ফোনটা নিয়ে নিই। এই দর্শক, আপনার নাম এবং ঠিকানা বলে প্রশ্নটি করুন। আমার নাম মোহাম্মদ সাইফুল ইসলাম। জি, আপনার বয়সটা বলুন। আমার বয়স হচ্ছে 32 বছর। জি দর্শক, প্রশ্নটি বলুন। চট্টগ্রাম থেকে বলতেছি। জি বলুন, আপনার সমস্যাটি বলুন। জি, আমার সমস্যা হচ্ছে বুকের মাঝখানে ব্যথা করে, বুঝছেন? এটা কিসের সমস্যা বুঝতেছি না। এটা গ্যাস্ট্রিকের ওষুধ খাচ্ছি, একদম ঠিক বুকের মাঝখানে ব্যথা করে। হ্যাঁ, বুকের মাঝখানে যে ব্যথাটা করে এটা কখন করে বা কি করলে বাড়ে এবং কি করলে আপনার ভালো লাগে, ব্যথাটা করলে আপনি তখন কি করে স্বস্তি পান, এটা যদি একটু বলতেন তাহলে আমাদের জন্য সুবিধা হতো। যখন আমি কাজ করি তখন আমার ব্যথাটা বেশি লাগে। এমনি কি আপনি এটার জন্য কখনো অ্যান্টি আলসারেন্ট অর্থাৎ গ্যাস্ট্রিকের ওষুধ খেয়ে দেখেছেন যে আপনার ব্যথাটা তখন কি হয়? জি জি, গ্যাস্ট্রিকের ওষুধ খেয়ে দেখেছি। তখন কি কমে? না, সুফল পাচ্ছি না। আচ্ছা, এরকম যদি 30 বছরের একজন মানুষ যদি ওনার এরকম বুকের মাঝখানে ব্যথা বলে, তাহলে আমরা সাধারণ অনেক সময় যে অ্যাসিডিটি বা জার যেটা বলি গ্যাস্ট্রোএসোফেজিয়াল রিফ্লাক্সের এই ব্যথাগুলো কিন্তু বুকের মাঝখানে হতে পারে। এটা সাধারণত খাওয়ার সাথে সম্পর্ক থাকে, যে খাওয়ার একটু পরপরেই বুকের মাঝখানে একটু ওই ব্যথাটা হয়। এটা অনেক সময় জ্বালা পোড়া ব্যথা হতে পারে, অনেক সময় শ্বাসটা বন্ধ হয়ে যায়, এরকম হতে পারে। এটা একটা ব্যাপার। তবে উনি তো বলেছেন যে উনি গ্যাস্ট্রিক ওষুধ খেয়ে দেখেছেন, ওনার খেলেও উনি শান্তি ভালো পাচ্ছেন না হচ্ছে না, বলছেন। এবং হ্যাঁ। উনি হচ্ছে কাজ করতে গেলে ওনার জি জি, অনেক সময় exertional কিন্তু কাজ। এখন অনেক আর্লি বয়সে মানে অনেক কম বয়সে অনেকের এখন হার্ট অ্যাটাক এর সমস্যা হচ্ছে। যেমন কিছুদিন আগেও যে 28 বছরের একজনের জি, হার্ট জি, অ্যাটাক হ্যাঁ। করে মারা গেল। কাজেই এখন হার্ট অ্যাটাকটা আগের মতো যেটা আমরা মনে করতাম যে 40 বছরের পরে হবে, সেই ট্রেডিশনটা এখন আমাদের নাই। কারণ আমাদের হচ্ছে লাইফস্টাইল চেঞ্জ হয়ে গেছে, আমাদের খাদ্যাভ্যাস চেঞ্জ হয়ে গেছে, এবং কারো কারো ম্যাম, ফ্যামিলিতে আমাদের সাথে আমি একটু ইন্টারাপ্ট করছি, আরেকজন দর্শক আছে। দর্শক, আপনার নাম এবং বয়স বলে সমস্যাটি বলুন। হ্যালো, জি হ্যালো দর্শক, আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম, বলুন, শুনতে পাচ্ছি। আমার বয়স হচ্ছে 46। আমি সাতক্ষীরা থেকে বলছি। জি বলুন। হ্যাঁ, আমার ওই ম্যাডাম প্রেসার স্বাভাবিক থাকে। আমি প্রায় মাপি, এটা মনে করেন মাসে একবার 120/80 এরকম থাকে। এখন আমি কোনো ওষুধ মানে খাই না আর কি এর জন্য। হ্যাঁ, তাহলে আপনার আমার জন্য কি প্রশ্নটি। পরামর্শ? আমার কি এরকম ফলো আপ করতে হবে, না এভাবেই আমার যে লাইফ স্টাইল আছে এটা কন্টিনিউ করতে হবে? ধন্যবাদ দর্শক। আপনার যদি প্রেশার যেহেতু 120/80 থাকে এবং আপনার অন্য কোনো সমস্যা নাই, এবং আপনি মানে লাইফস্টাইলটা মেনটেন করছেন, আপনি বছরে একবার, যেহেতু আপনার 40
বেশি বয়স হয়ে গিয়েছে, 40-এর বেশি বয়স হলে আমি বলেছি যে তার যদি কোনো সমস্যা নাও থাকে সে প্রতি বছরে একবার ব্লাড প্রেশার চেক করবে। দর্শক, আপনার জন্য আমার পরামর্শ হচ্ছে আপনি প্রতি বছর একবার ব্লাড প্রেশারটা চেক করে দেখবেন। সাথে 40 পার হয়ে গেলে কিন্তু আমাদের অনেকগুলা জিনিসই প্রতি বছর একবার চেক করে নেওয়া দরকার, সেগুলো আপনি চেক করবেন আর একটা হেলদি লাইফস্টাইল লিড করবেন। আশা করি আপনার কোনো সমস্যা হবে না। ধন্যবাদ। আমি আগের দর্শকের প্রশ্নটা বলছি যে কিন্তু এখন কিন্তু অনেক আর্লি এইজেই আমাদের মানে হার্ট অ্যাটাক হচ্ছে, কাজে আমি বলবো আপনি অবশ্যই একজন চিকিৎসক, বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেবেন, একটা ইসিজি করবেন, একটা এক্সরে করতে পারেন। আপনার আরও কিছু রুটিন পরীক্ষা করা লাগবে, যেটা দিয়ে যে আপনার যে হার্টে কোনো সমস্যা নাই সেটা আপনাকে এক্সক্লুড করে নিতে হবে। যে তা এরপরে যদি আপনার সমস্যা থেকে থাকে, হার্টের সমস্যা যদি আপনার এক্সক্লুড হয়ে যায়, তখন আপনি একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ মতো, অনেক সময় জার্ডের কারণে আমি বললাম বুকের মাঝখানে এরকম ব্যথা হয়, সেক্ষেত্রে চিকিৎসা নিলে এবং খাদ্যাভ্যাস পরিবর্তন করলে আশা করি আপনি সুস্থ থাকবেন। ধন্যবাদ। দর্শক, জার্ড গ্যাস্ট্রোএসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ, আমাদের ডাক্তারি ভাষায় টার্মটা আমাদের জন্য খুব চেনা, আর দর্শকদের উদ্দেশ্যে একটু বলতে চাচ্ছি, কখনো কখনো কোনো রোগীর খাদ্য গ্রহণ করার পরে সেটা আবার উল্টে আমাদের যে খাদ্য নালী আছে সেটিতে চলে আসার একটি প্রবণতা দেখা যায়। সেটি হয় কেন? আমাদের খাদ্যনালী এবং পাকস্থলীর মাঝে কিছু দরজা বা ভালভ থাকে, সেগুলোর কোনো না কোনো সমস্যা বা অসুবিধার কারণে এ ধরনের অসুখ হতে পারে। এখন এই জার্ড সম্বন্ধে কেন আমাদের জানতে হবে? জার্ড এবং আমাদের পেপটিক আলসার ডিজিজ এবং হার্ট অ্যাটাক, এই তিনটা অসুখেরই একটা সাধারণ লক্ষণ আছে, সেটি হলো বুকে ব্যথা। এখন আমরা ম্যামের কাছ থেকে জানতে চাইব এই বুকে ব্যথার জার্ড, পেপটিক আলসার ডিজিজ এবং হার্ট অ্যাটাক এগুলোর মাঝে কী ধরনের সমস্যা আছে। ম্যাম, আরেকজন দর্শক আছে, আমি একটু নিয়ে নিই প্রশ্নটা। দর্শক, আপনার নাম এবং বয়স বলে আপনার প্রশ্নটি করুন। আমি প্রেসারের ওষুধ খাই, এনজিলক 20 খাই, হ্যাঁ জি জি, এবং হ্যাঁ। পাশাপাশি ঘুমের ওষুধ খাই। ঘুমের ওষুধ হচ্ছে বুপাম পাওয়ার হলো 3 পয়েন্ট পাওয়ারটা, ওটা আমি খাই। খাওয়ার পরে দীর্ঘ যাবৎ আমি এটা ওষুধটা প্রায় 10 বছর ধরে খেতেছি। হ্যাঁ, এখন আমার হাত পাও কাঁপে এবং বিভিন্ন সময় আবার এই চোখ মুখ একবারে হয়ে আসে, এই নর্মাল হয়ে আসে যে পড়ে যাবো আমার ভাও, বুকটা ধরফর করে, এরকম সমস্যা আমার হচ্ছে। দর্শক, আপনি আপনার লাস্ট কখন ব্লাড প্রেশার চেক আপ করেছেন বা বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ লাস্ট কখন নিয়েছেন কি একটু জানাবেন? আমি চেক আপটা করেছি কিছুদিন পরে চেক আপ করি, আমার প্রেশার মোটামুটি একটা নিয়ন্ত্রণে আছে। থাকলেও যে আমার যে এই যে ঘুমের ওষুধটা যে খাই, ঘুমের ওষুধ খাওয়াতে আমার যে এই যে বুকটা অত্যন্ত ধরফর করে বেশি এবং ক্লান্ত লাগে বেশি এবং হাত পা কাঁপে, হাত পাটা কাঁপে। জি দর্শক, আপনাকে ধন্যবাদ। আমাদের দর্শকের মেইন কোয়েরিটা মনে হয় ঘুমের ওষুধের কারণেই ওনার ধরনের সমস্যা হচ্ছে কিনা সেটা আপনার কাছে জানতে চাই। আমি একটু আগেও আরেকজন দর্শকের এটা সমস্যা ছিল যে দীর্ঘমেয়াদে কিন্তু আসলে ঘুমের ওষুধ খাওয়া উচিত না। আমাদের স্বাস্থ্যকর ঘুমেরও কতগুলো নিয়ম আছে, আমি যদি কখনো সময় পাই সেটার ব্যাপারে আসলে অনেক কিছু বলতে হবে। তো আমাদেরকে স্বাস্থ্যকর একটা ঘুমের অভ্যাস গড়ে তুলতে হবে, যে মানে তাড়াতাড়ি ঘুমাতে যাওয়া, সকালে ঘুম থেকে ওঠা এবং কিভাবে ঘুমের 2 ঘন্টা আগে যেন আমরা মোবাইলে কোনো স্ক্রিনে কোনো কিছু না দেখি। ঘুমের 2 ঘন্টা আগে যেন আমরা আমাদের রাতের সমস্ত কাজগুলো শেষ করে ফেলি, খাওয়া দাওয়া শেষ করে ফেলি, একটা ঠান্ডা রুমে যেখানে কোলাহল মুক্ত এবং সমস্ত বাতি নিভিয়ে যেন ঘুমাতে যাই। এই ধরনের অনেকগুলো অভ্যাস আছে। আবার ওনার যেটা সমস্যা হচ্ছে ওনার হাত পা কাঁপছে। জি। আচ্ছা, আমরা বলছিলাম যে ব্লাড প্রেশারের জন্য কিন্তু একটা বলেছি আমরা বেশিরভাগ মানে 90 to 95% কেস হচ্ছে এসেনশিয়াল হাইপারটেনশন, যেটা হচ্ছে কিছু কারণ, যেমন ফ্যামিলি হিস্ট্রিটা হচ্ছে মেইন কারণ, যে ফ্যামিলিতে আছে এই জন্য ওনার হাইপারটেনশন, জেনেটিক কারণ এটা। আর 5%
ক্ষেত্রে কিন্তু আমাদের অন্যান্য কারণগুলোও চিন্তা করতে হয়। সেক্ষেত্রে যেমন কিছু হরমোনাল সমস্যা আছে, যেমন থাইরয়েডের সমস্যা হতে পারে, আমাদের একটা অ্যাড্রিনাল গ্ল্যান্ড আছে, ওখানে সমস্যা হতে পারে, তারপর কুশিং সিনড্রোম হতে পারে, অনেকগুলো সমস্যার কারণে আমাদের হতে পারে। কিছু ওষুধ খাওয়া, বিশেষ করে মেয়েদের, যেমন যারা দীর্ঘদিন ধরে কন্ট্রাসেপটিভ পিল খায়, তারপরে অন্য কোনো ওষুধের কারণে স্টেরয়েড জাতীয় ওষুধ খায়, এ ধরনের কারণেও কিন্তু আমাদের হাই প্রেশার ডেভেলপ করতে পারে বা হাইপারটেনশন ডেভেলপ করতে পারে। তো ওনার যেহেতু সম্মানিত দর্শকের যেহেতু হাত পা কাঁপে বলছে, বুক ধড়ফড় করে, আমাদের একটা গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে থাইরোটক্সিকোসিস, হাই প্রেশারের জন্য। আরেকটা ফোন আছে, আমরা একটু নিয়ে নিই। জি দর্শক, আপনার নাম এবং বয়স বলে প্রশ্নটি করুন। বলতেছি বাম সাইডে মানে ব্রেস্টের উপরে একটু হালকা ব্যথা বুকে। আপনি কি কোনো ওষুধ খাচ্ছেন দর্শক? না না, কখনো এখনো। আপনার বয়সটা প্লিজ? 26 বছর। 26 বছর। জি, আপনার ধন্যবাদ। দর্শক, আমি আপনাকে বলবো, আপনি ব্রেস্টের বাম সাইডে যদি কোনো ব্যথা থাকে, আপনি নিজে নিজে আপনার ব্রেস্টটা এক্সামিন করে দেখবেন, মানে পরীক্ষা করে দেখবেন এখানে কোনো দলা বা গোটা পাওয়া যায় কিনা। যদি হয় সেরকম আপনি একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেবেন। তবে এরকম 26 বছরের একজন ইয়াং মানুষের যদি এরকম বুকে বাম পাশে ব্যথা হয়, ব্রেস্টে ব্যথা হয়, তাহলে এটা অনেক সময় প্রি মেনিস্ট্রুয়াল, মানে মেনিস্ট্রুয়েশনের আগে কিন্তু ফিমেলদের ব্রেস্টে একটু ব্যথা হতে পারে, মাস্টালজিয়া হতে পারে, এটা একটা কারণ হতে পারে। অথবা অনেক সময় এই ইয়াং বয়সে কিন্তু মানে একটু দুশ্চিন্তা, একটু টেনশন হলেই আমার বুকে ব্যথা হচ্ছে, এই টাইপের একটা ব্যাপার থাকে। আমি বলবো যে আপনি একজন বিশেষজ্ঞ চিকিৎসক, স্পেশালি একজন মেডিসিন বিশেষজ্ঞের সাথে যোগাযোগ করেন। আমার মনে হয় সে আপনাকে একটা সঠিক গাইডলাইন দিতে পারবে। আমি একটু আগের যে প্রশ্নটা, আরেকজন দর্শক আছে, একটু ফোনটা নিয়ে নিন। জি দর্শক, আপনার নাম এবং বয়স বলে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। আমি সাজু বলছি ঢাকা থেকে। জি বলুন। আমার বয়স 45 বছর। আমি কিছুদিন আগে আমার প্রেশার একটু বাড়তে থাকার সময় থাকে, তো চিকিৎসা করতে গিয়েছিলাম। যাওয়ার পরে আমাকে ডাক্তার স্যারে আমাকে দিয়েছেন হচ্ছে টেলমি 40, আর একটা দিছে হচ্ছে ওই 20, এটা আমার নাম মনে নেই। আমি 7 দিন খেয়েছি। 7 দিন খাওয়ার পরে আমার মানে শরীর দুর্বল হয়ে যায় এবং আমি বস থেকে উঠতে পারতেছি না। তো এমন সময় আমি 7 দিন পর আবার ডাক্তার সাহেবের গেলাম। যাওয়ার পরে উনি আমাকে বললেন যে এখন চলবে, তো চলবে। তো পরবর্তীতে আমি অন্য মেডিকেলে গেলাম। যাওয়ার পরে ডাক্তার স্যারে আবার দেখাইলাম, দেওয়ার পরে বলছে যে আপনার প্রেশার ঠিক আছে। তো ঠিক আছে, তো আমাকে বললেন যে 7 দিন আপনি প্রেশারটা ট্রাই করবেন, দেখবেন। তো 7 দিন প্রেশারটা দেখার পর 7 দিন পরে আপনি আবার আসবেন। তো আমি 7 দিন মানে প্রেশার লিখে রাখলাম, লিখে রেখে সেটা আমি আবার দর্শক সংক্ষেপে আপনার প্রশ্নটি একটু করুন, আমাদের প্রশ্নটি এখনো পেলাম না। ডাক্তার আমাকে দেখে বললেন যে প্রেশার তো ভালো আছে আপনার। তো উনি আমাকে দেখার পরে ইন্ডিভার 20 দিলেন। ইন্ডিভার 20 এখন আমি খাচ্ছি, কিন্তু মাঝে মধ্যে আমার প্রেশারটা বাড়তি হচ্ছে। কখনো 150 উপরটা 90, নিচেটা 90, 100 হয়। আবার দেখা যাচ্ছে যে এখানে আমার মানে 40-ও আসছে, মাথা ব্যথা করে। এই জন্য আমি ম্যাডামকে ফোন দিতে চাই। জি ধন্যবাদ দর্শক আপনাকে। আমি একটু এখানে বলি যে ইন্ডেভার 20 কিন্তু আসলে প্রেশারের ওষুধ না। আমি বারবার বেশিরভাগ দর্শকের থেকে বারবারই যেটা দেখছি, সবাই মোটামুটি একটা বিটা ব্লকার দিয়ে প্রেশার ম্যানেজ করার চেষ্টা করছেন। আসলে বিটা ব্লকার তো ইটস নট এ গুড অ্যান্টি হাইপারটেনসিভ। আপনি একজন মেডিসিন বিশেষজ্ঞের সাথে যোগাযোগ করেন। আপনার যেহেতু প্রেশার আপস অ্যান্ড ডাউন 150 থাকছে, 90 থাকছে, আপনার অনেকগুলো টেস্ট করে নিতে হবে। আপনার বয়স যেহেতু 40-এর বেশি হয়ে গেছে, এর আগের দর্শকের হিসাবে বলছি যে আমাদের কিন্তু কিছু সেকেন্ডারি কারণ, যে অন্য কোনো রোগের কারণেই হয়তো প্রেশারটা ওনার বেশি, যেটা আমরা বুঝতে পারছি না, শুধু প্রেশারের ওষুধ দিয়ে যাচ্ছি। কিন্তু আমাদেরকে কারণটা খুঁজে বের করতে হবে যে এই কি কারণে তার প্রেশারটা হচ্ছে। এটা কি
তার ফ্যামিলির হিস্ট্রির কারণেই হচ্ছে নাকি তার অন্য কোনো লুকানো সমস্যা আছে, যেমন থাইরয়েডের সমস্যা, যে কারণে হাত পা কাঁপতে পারে, বুক ধরফর করতে পারে, সেক্ষেত্রে আমাদেরকে TSH, FT34, FT4 এগুলো করতে হবে, ইসিজি করতে হবে, ইকো করতে হবে, আরো অন্যান্য ম্যাম আমার টেস্টগুলো আসছে করতে আরেকজন হবে। দর্শক আছেন আমাদের সাথে। দর্শক আপনার নাম এবং বয়স বলে প্রশ্নটি করুন। না, আমার ডান পাশে অনেকদিন ধরে ছাতি নিতে ব্যথা, একটু জোরে কথা বললেও হাসি দিলেও মানে রোগ এমন টানাতে ধরে যেমন আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে। ম্যাডামকে একটু বলবেন। আপনি কোনো ওষুধ খাচ্ছেন? হ্যাঁ, আমি গ্যাস্ট্রিকের ওষুধ সবসময় রেগুলার খাই, আবার ক্যালসিয়ামও রেগুলার খাই। দর্শক আপনি বলেছেন যে আপনার ছাকনির নিচে ব্যথা, এর সাথে কি অন্য কোনো সমস্যা আছে না শুধু ছাকনির নিচে ব্যথা, এবং এই ব্যথাটা তাহলে কি করলে আপনি বেশি অনুভব করেন, এটা যদি একটু বলেন। হ্যাঁ, ওই যে বুকের ডান পাশে বুকটা আছে না, এটার মধ্যে ঝিমঝিম, বাচ্চা দুধ খাওয়ার সময় করছিল তো ব্যাস্টের মধ্যে, আমি মনে হয় একটু বুঝতে পেরেছি। অনেক দীর্ঘদিন ধরে এই সমস্যাটা। জি, আমি মনে হয় আপনার যদি অন্য কোনো সমস্যা না থাকে, ডায়াবেটিস বা হাই প্রেশার বা অন্য কোনো সমস্যা না থাকে, তাহলে বেশিরভাগ মানুষের কিন্তু এই যে ছাকনির নিচে ব্যথা, এটা মহিলাদের খুব কমন সমস্যা এই কারণে, কারণ আমরা আমাদের যেই পোস্টারে বসা উচিত, যে পোস্টারে ঘুমানো উচিত, যে পোস্টারে আমাদের কাজগুলো করা উচিত, আমরা কিন্তু এই পোস্টারটা মেনটেন করি না। যেমন ধরুন আমি এখন এরকম কুজো হয়ে যদি বসে থাকি, আমার ওঠার সময় কিন্তু এই ছাকনির নিচে ব্যথা হবে। কাজে এটা আমার মনে হয় আপনি একজন মেডিসিন বিশেষজ্ঞের সাথে যোগাযোগ করেন, এবং আপনার যদি অন্য কোনো সমস্যা না থাকে, এই ছাকনির নিচে ব্যথার জন্য আপনার ভয়ের কোনো কারণ নেই। আপনি যথাযথ পোস্টার, মানে আমাদের যেভাবে বসা উচিত, যেভাবে শোয়া উচিত, যেভাবে হাঁটাচলা করা উচিত, এইগুলো মেনে চললে আপনার এই ব্যথা থাকবে না আশা করি। ম্যাম আমাদের সাথে আরেকজন দর্শক আছেন। দর্শক আপনার নাম এবং বয়স বলে প্রশ্নটি করুন। জি, হ্যালো, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। আমি ওই ডেমরা ডগাই থেকে বলছি, জাহাঙ্গীর খান। আমি একটু ডাক্তার দেখাইছি, আমার হার্টের সমস্যা আছে। জি জি, যে আমি ডাক্তার দেখাইছি গত সপ্তাহ, পপুলারের প্রফেসর নজরুল ইসলাম সাহেব। উনি বললো যে আমার হার্টবিট 46 আছে, এটা বাড়ানোর কি উপায় আছে এটা জানার। ম্যাম আপনি আচ্ছা, কিছু আমি বুঝতে পেরেছি আপনি মনে হয় পপুলার হসপিটালে দেখিয়েছেন, মেডিকেল, যাই হোক আপনি নিশ্চয়ই বিশেষজ্ঞ চিকিৎসককে দেখিয়েছেন। আপনার হার্টবিট যদি 46 হয়, এটা নর্মাল নয়। দর্শক, আমাদের হার্টবিট সাধারণত 60 to 90 থাকে। অনেকগুলো কারণে আমাদের হার্টবিট এরকম কম থাকে। সাধারণত যারা বেশি বয়স হয়ে যায়, এদেরকে হার্ট ব্লক থাকলে, যেমন ফার্স্ট ডিগ্রি, সেকেন্ড ডিগ্রি, থার্ড ডিগ্রি যদি হার্ট ব্লক থাকে, তখন এরকম হার্টবিট কম থাকতে পারে। তবে হার্টের ব্লক ছাড়াও কিছু কারণে কিন্তু আমাদের এরকম হার্টবিট কম থাকতে পারে। যেমন মানুষ ঘুমালে নর্মালি হার্টবিট কম থাকবে, কিন্তু সজাগ থাকা অবস্থায় যখন আমরা দৈনন্দিন কাজকর্ম করতে থাকি, তখন যদি কারো হার্টবিট থাকে, তাহলে আমাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হয়, সেটা হচ্ছে হাইপোথাইরয়েডিজমে কিন্তু এরকম ব্র্যাডিকার্ডিয়া, মানে হার্টবিট কম হতে পারে। আমি দর্শক আপনাকে বলবো, আপনি আপনার চিকিৎসকের সাথে পরামর্শ করে একটা সিরাম TSH এবং FT3, FT4 করে নেবেন। অনেক সময় কিন্তু হাইপোথাইরয়েডিজমের কারণে হার্টবিট কম থাকতে পারে। আর যদি আপনার কোনো কার্ডিয়াক সমস্যা থাকে, সেক্ষেত্রে আপনি অবশ্যই একটা ইসিজি করে এবং ইকোকার্ডিওগ্রাফি করে আপনার চিকিৎসকের সাথে যোগাযোগ করবেন। তবে 46 হার্টবিট থাকাটা কিন্তু নর্মাল। উনি বলেছিলেন ওনার মনে হয় হার্টে রিং পরানো আছে, এরকম একটা তথ্য দিয়েছিলেন উনি, যে হার্টে রিং পরানো আছে। হ্যাঁ, রিং পরানো থাকলে তাহলে নিশ্চয়ই আপনার হার্টেরই সমস্যা, কার্ডিয়াক সমস্যা। তাহলে আপনি নিশ্চয়ই রিং যেহেতু পড়েছেন, আপনি অনেকগুলো ওষুধও খাচ্ছেন। রিং পরানোর পরে কিন্তু আমরা অনেকগুলো, আমাদের যে বিটা ব্লকার জাতীয় ওষুধগুলো কিন্তু হার্টের রোগীদেরকে দেওয়া হয়। এই বিটা ব্লকার ওষুধ খাওয়ার কারণেই কিন্তু হার্টবিটটা অনেক সময় কমে যেতে পারে। সেক্ষেত্রে পুরোপুরিভাবে আপনার প্রেসক্রিপশনটা সার্চ করে আপনি কি ওষুধ খান, এবং আপনার যে রুটিন আরও কিছু পরীক্ষা নিরীক্ষা এগুলো করে দর্শক এটা ইভ্যালুয়েশন করতে হবে। ধন্যবাদ। জি, আমাদের সাথে আরেকজন দর্শক আছেন। দর্শক আপনার নাম এবং বয়স বলে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, ওয়ালাইকুম আসসালাম, বলুন। আমি রংপুর থেকে বলছি, মামুন। জি, বলুন। আমার প্রশ্ন হলো, আমার স্ত্রী মাঝে মাঝে হঠাৎ করে অজ্ঞান হয়ে পড়ে যায়,
এটা আসলে বুঝতেছি এটা কি হার্টের সমস্যা নাকি হঠাৎ ওনার বয়সটা প্লিজ। ভালো লোক বয়স ওনার হলো 28-27 ম্যাম আপনি কোনো উনার প্রশ্ন? উনার কি কোনো অন্য কোনো রোগ, ডায়াবেটিস, হাই প্রেশার বা হার্টের সমস্যা বা অন্য কোনো সমস্যা কি আছে, বা অন্য কোনো ওষুধ কি উনি খায়? না না ডায়াবেটিস নাই, প্রেশারও নাই, তো তবে অন্য প্রেশার মানে সবসময় থাকে না, মাঝে মধ্যে একটু। আচ্ছা দর্শক, আমি মনে হয় একটু বুঝতে পেরেছি। এরকম 27-28 বছরের একজন মহিলা মাঝে মাঝে পড়ে যেয়ে যদি উনার জ্ঞান না হারায় ফেলেন, যদি অনেক সময় হয় যেটাকে আমরা ডিজিনেস বলি। ডিজিনেস মানে মনে হয় যেন আমি পড়ে যাচ্ছি, এবং সে কিন্তু তার জ্ঞানটা হারাবে না, সে যে পড়ে যাচ্ছে সে বুঝতে পারবে, সে কিছু একটা ধরে ফেলবে। হ্যাঁ, এটা হচ্ছে ডিজিনেস। এটা অনেক সময় অনেক দীর্ঘক্ষণ ধরেন রোদের মধ্যে কাজ করা বা রান্নাঘরে চুলাতে কাজ করা বা একটু স্ট্রেসফুল কাজ করার কারণে, বিশেষ করে গরমের দিনে যখন সোয়েটিং হয় তখন একটু প্রেশারটা ড্রপ করে, হাইপোটেনশন হয়, এই কারণে একটু ডিজিনেস হতে পারে। আর যদি ওনার অন্য কোনো সমস্যা থাকে, যেমন হার্টের সমস্যা বা অন্য কোনো সমস্যা যদি থাকে, সেক্ষেত্রে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। তবে এরকম ইয়াং বয়সে সাধারণত আমরা ধরে নিই যে এটা একটু হাইপোটেনশনের কারণে এই গরমের সিজনে যখন একটু সোয়েটিং বেশি হয় তখন কিন্তু এরকম একটু ডিজিনেস হতে পারে। ঠিক আছে দর্শক, আপনি আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়ে গেছেন। ম্যাম, আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আপনি যদি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে চান। দর্শকদের উদ্দেশ্যে আমি বলবো, আজকের যে বিষয় ছিল ব্লাড প্রেশার এবং হার্ট অ্যাটাক নিয়ে খুব একটা প্রশ্ন পাইনি, সবার কাছ থেকে ব্লাড প্রেশারের ব্যাপারে প্রশ্ন পেয়েছি। যাই হোক, আমরা সবাই চেষ্টা করব যাদের ব্লাড প্রেশার আছে তারা নিয়মিত হেলদি লাইফস্টাইল, স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, স্বাস্থ্যকর জীবন প্রণালীগুলো মেনে চলবেন এবং রেগুলার হাই প্রেশারের ওষুধগুলো খাবেন, কারণ হাই প্রেশারের ওষুধগুলো কিন্তু হঠাৎ বন্ধ করে দেওয়া যায় না, সাধারণত এটা সবসময় কন্টিনিউ করতে হয়। আর যদি সেরকম না হয়, কারণ এই অনিয়ন্ত্রিত হাই প্রেশারের কারণে আমাদের শরীরের অনেক অঙ্গ প্রত্যঙ্গ ক্ষতিগ্রস্ত হতে পারে, যেমন হার্ট অ্যাটাক হতে পারে, যেমন স্ট্রোক হতে পারে, যেমন কিডনির সমস্যা হতে পারে, রেনাল ফেলিওর হতে পারে। সেজন্য আমাদেরকে অবশ্যই ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ রাখতে হবে, এবং 40 বছরের বেশি হয়ে গেলে আমাদেরকে অবশ্যই প্রতি বছর একটা রুটিন চেক আপ করা উচিত, যে আমাদের শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গ প্রত্যঙ্গগুলো, হার্ট, কিডনি, এগুলো ভালো আছে কিনা, ব্লাড প্রেশারটা মেজার করা উচিত, আমাদের শরীরের ওজনটা মেনে চলা উচিত, নিয়ন্ত্রিত রাখা উচিত, এবং দৈনিক ফিজিক্যাল কিছু অ্যাক্টিভিটি অবশ্যই আমাদেরকে করতে হবে। আমরা অতিরিক্ত লবণ এবং সুগার মানে মিষ্টি জাতীয় খাওয়াগুলো পরিহার করব। অতিরিক্ত তেলে ভাজা জিনিস, যেমন খুব যেটা আমাদের দেশে ফেভারেবল সিঙ্গারা, সমুচা, ডালপুরি, এই জাতীয় জিনিসগুলো, বা দোকানের ফাস্টফুড, জাঙ্ক ফুড, চিজ, বার্গার, এগুলো অ্যাভয়েড করব। তাহলে আমরা আশা করি সবাই সুস্থ থাকব। ধন্যবাদ ম্যাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক মণ্ডলী, আজকে আমরা খুব বেশি জনপ্রিয় এবং খুব বেশি সমস্যার সম্মুখীন মানুষ যে প্রবলেমটির কারণে হয় সেটা নিয়ে অনেকক্ষণ আলোচনা করলাম, উচ্চ রক্তচাপ বা হাইপারটেনশন এবং তৎপরবর্তী হার্ট অ্যাটাক। দর্শক মণ্ডলী, আশা করি আজকের আলোচনা থেকে আপনারা বেশ কিছু তথ্য এবং সুপরামর্শ পেয়েছেন। যারা আমাদেরকে ফোন করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, যারা করতে পারেননি তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। আপনারা চেষ্টা করেছেন এবং অনুষ্ঠানে আমাদের সাথে থেকেছেন। সুস্থ থাকুন, ভালো থাকুন। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।